আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ব্রিটেনের ৪ জুলাইয়ের সাধারণ নির্বাচনের আগে বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা করা হচ্ছে। এই হস্তক্ষেপ ঠেকাতে যথাযথ ব্যবস্থা নেবার জন্য দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাককে আহ্বান জানিয়েছে পার্লামেন্টের নিরাপত্তা কমিটি। সুনাককে দেওয়া এক চিঠিতে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিক জয়েন্ট কমিটির চেয়ারম্যান মার্গারেট বেকেট লিখেছেন, চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার পক্ষ থেকে নির্বাচনে হস্তক্ষেপের লক্ষণ দেখা গেছে। এর আগে ২০১৯ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ঘটনা খুঁজে পেয়েছিলেন নিরাপত্তা কর্মকর্তারা। চীনও এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা করছে। চিঠিতে আরও বলা হয়, ব্রিটেনকে অবশ্যই বিদেশি হস্তক্ষেপের আশঙ্কার জন্য প্রস্তুত থাকতে হবে। এই হস্তক্ষেপের মধ্যে সাইবার আক্রমণ, আইন প্রণেতাদের ব্ল্যাকমেইল, অনলাইনে ভুয়া তথ্য ছড়ানো, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি এবং বিতর্কিত বিষয় নিয়ে বিভাজন সৃষ্টির মতো বিষয় থাকতে পারে। ওই কমিটির পরামর্শ হচ্ছে, সরকারের উচিত জনগণকে ভুল তথ্য শনাক্ত করতে এবং নির্বাচিত রাজনীতিবিদদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করা। সম্প্রতি স্থানীয় নির্বাচনে বিরোধী দলের কাছে ব্যাপক হারের পর চাপের মুখে আগামী ৪ জুলাই সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ২০২২ সালের অক্টোবরে তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন ব্রিটিশ পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল কনজারভেটিভদের এমপিরা। প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম সাধারণ নির্বাচনের মুখে পড়তে হচ্ছে সুনাককে। বর্তমানে জনপ্রিয়তার দিক থেকে ঋষি সুনাকের দলের চেয়ে কিয়ার স্টারমারের লেবার পার্টি ২০ পয়েন্টে এগিয়ে রয়েছে। নিজ দলের সমর্থকদের কাছে ভোট চেয়ে ঋষি সুনাক বলেছেন, এই নির্বাচন এমন এক সময়ে অনুষ্ঠিত হবে যখন বিশ্ব স্নায়ুযুদ্ধের অবসানের পর থেকে সবচেয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে। এএফপি বলছে, তিনি এই মন্তব্যের মধ্য দিয়ে নিরাপত্তার বিষয়টি তার প্রচারের মূল বিষয় করার ইঙ্গিত দিয়েছেন। ইউক্রেন ও রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় দুই দেশের ৭ নাগরিক নিহত হয়েছেন। আল জাজিরা জানিয়েছে, ইউক্রেনের খার্কিভের একটি মার্কেটে রাশিয়ার বাহিনীর হামলায় শনিবার ৪ জন নিহত হয়েছে। অন্যদিকে রাশিয়ার বেলগরদ অঞ্চলে ইউক্রেনের হামলায় নিহত হয়েছে ৩ জন। খার্কিভের আঞ্চলিক গভর্নর তার টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন, একটি হার্ডওয়্যার মার্কেটে রাশিয়ার ২টি মিসাইল আঘাত হানে। সেখানে প্রায় ২০০ লোক উপস্থিত ছিল, যাদের মধ্যে ৪ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছে। সামরিক স্থাপনা বাদ দিয়ে মার্কেটে মিসাইল হামলার ঘটনাকে রাশিয়ার উন্মাদনা হিসেবে আখ্যায়িত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার বেলগরদ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, শনিবার তার এলাকার ২টি গ্রামে ইউক্রেনের ২ দফা মিসাইল হামলায় নিহত হয়েছে ৩ জন। তারা সবাই বেসামরিক নাগরিক। এদিন আকাশপথে অন্তত ১৫টি হামলা প্রতিহত করেছে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাষ্ট্রপ্রধান পদে ভলোদিমির জেলেনস্কির ৫ বছরের মেয়াদ পেরিয়ে গেছে। জেলেনস্কি এখন মেয়াদ উত্তীর্ণ। এই পরিস্থিতিতে রাশিয়া ও ইউক্রেন শান্তি আলোচনায় বসলে বিষয়টি আইনি বাধা তৈরি করবে। চলতি সপ্তাহে প্রেসিডেন্টের ৫ বছর মেয়াদ পূর্ণ করেছেন জেলেনস্কি। কিন্তু যুদ্ধরত ইউক্রেনে সামরিক আইন বহাল থাকায় এখনই নতুন নির্বাচন আয়োজন করা হচ্ছে না। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর করা এবং ইউক্রেনে যুদ্ধ থামাতে রাজি আছেন প্রেসিডেন্ট পুতিন। কিন্তু কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা প্রতিক্রিয়া না দেখালে যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যয়ী পুতিন। এর পরপরই জেলেনস্কির প্রেসিডেন্ট পদের মেয়াদ নিয়ে কথা বললেন পুতিন। বেলারুশ সফরকালে সংবাদ সম্মেলনে পুতিন বলেন, জেলেনস্কির পদমর্যাদা নিয়ে অনেক সমস্যা আছে। এটা অনর্থক কোনো প্রশ্ন নয়। আমরা এটা বুঝতে পারি যে রাষ্ট্রপ্রধান পদে তার বৈধতা ইতোমধ্যে পেরিয়ে গেছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, শুক্রবার গাজা উপত্যকায় এক জটিল অভিযানে বেশ কিছু ইসরায়েলি সেনাকে হত্যা ও বন্দী করেছেন তাদের যোদ্ধারা। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির এলাকায় শনিবার বিকেলে এই অভিযান চালানো হয়। শনিবার রাত ১২টার দিকে এক ভিডিও বার্তায় এসব কথা জানান আবু ওবায়দা। আল মায়াদিনের খবরে বলা হয়েছে, আবু ওবায়দার এই ঘোষণার বড় ধরনের সামাজিক ও রাজনৈতিক প্রভাব পড়তে পারে ইসরায়েলি দখলদারদের ওপর। আল কাসামের মুখপাত্র জানান, জটিল ওই অভিযানের
প্রথম দফায় ইসরায়েলি সেনাদের প্রলুব্ধ করে একটি টানেলের প্রবেশ মুখে আনা হয়। তারা আসা মাত্র আগে থেকে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। একই সাথে খুব কাছ থেকে তাদের ওপর গুলিবর্ষণ করা হয়। এতে ইসরায়েলের ওই সেনা দলটির সব সদস্য নিহত ও আহত হয়েছে। এর কিছুক্ষণ পর সেখানে আসে আরেকটি উদ্ধারকারী দল। দ্বিতীয় দফায় তাদের ওপর হামলা চালানো হয়। আবু ওবায়দা বলেন, যোদ্ধারা এরপর সেখান থেকে সরে আসে আর ইসরায়েলি বাহিনীর সব সদস্য নিহত ও আহত অথবা বন্দী হয়েছে। তাদের অনেক সামরিক সরঞ্জামও জব্দ করা হয়েছে। তবে ঠিক কতজন ইসরায়েলি সেনাকে বন্দী করা হয়েছে সে সম্পর্কে কিছু জানানো হয়নি। এদিন যুদ্ধক্ষেত্রের একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। ভিডিওতে দেখা যাচ্ছে সরু টানেল দিয়ে এক ইসরায়েলি সেনাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সেনাটি জীবিত না মৃত তা বোঝা যায়নি। ভিডিওর নেপথ্যে একজন হামাস যোদ্ধা আরবিতে উচ্চস্বরে কিছু কথা বলেছেন। ভিডিওর শেষে জব্দ করা ইসরায়েলি সেনাদের অস্ত্র ও গুলিসহ কিছু সামরিক সরঞ্জাম দেখানো হয়। শনিবারের অভিযান সম্পর্কে যথাযথ সময়ে আরও বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেছেন আল কাসামের মুখপাত্র। আবু ওবায়দা তার ভিডিও বার্তায় আরও বলেছেন, প্রতিদিন শত্রুরা আমাদের জনগণ ও মাতৃভূমির বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে। আল্লাহর ইচ্ছা ও সমর্থনে আমরা এই শত্রুদের চড়া মূল্য দিতে বাধ্য করব। আমরা বেইত হানুন থেকে রাফা পর্যন্ত প্রতিটি সড়ক, মহল্লা ও শহরে অবিরত তাদের মোকাবেলা করে যাব। এদিকে তাৎক্ষণিকভাবে জাবালিয়ায় হামাসের হাতে সেনা সদস্যদের বন্দী হবার খবর নাকচ করে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এক টুইটার পোস্টে বাহিনীটি বলেছে, সেনাদের অপহৃত হবার কোনো ঘটনা ঘটেনি। শনিবার ছিল গাজা উপত্যকায় প্রতিরোধ যুদ্ধের ২৩২তম দিন। এদিন গাজার বিভিন্ন এলাকায় দখলদার সেনাদের ওপর হামলা চালিয়ে বেশ কিছু ট্যাঙ্ক, সাজোয়া যান ও বুলডোজার ধ্বংস করেছে হামাস সহ উপত্যকার মুক্তিকামী সংগঠনগুলো। শনিবার লড়াইয়ের একটি ভিডিও প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। ভিডিওতে সালাউদ্দিন গেট এলাকায় একটি মার্কাভা ট্যাঙ্ক ও একটি D9 মিলিটারি বুলডোজার ধ্বংস করার দৃশ্য রয়েছে। সড়কে চলতে থাকা ইসরায়েলি যান লক্ষ্য করে আশেপাশের বাড়ি থেকে হাতে বহনযোগ্য রকেট ছোড়ার সাথে সাথে সেগুলো অগ্নিকুণ্ডে পরিণত হয়। প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়েছে, এই ভিডিওতে যেসব হামলার দৃশ্য রয়েছে সেগুলো বেশ কাছাকাছি জায়গা থেকে করা হয়েছে। এর মাধ্যমে ইসরায়েলিদের একটি মেসেজ দেওয়া হচ্ছে যে তোমাদের ওপর যে কোনো সময় যে কোনো দিক থেকে হামলা হতে পারে। আল কাসাম ব্রিগেডস তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, জাবালিয়া ক্যাম্পের পূর্ব দিকে ইমাম আলী মসজিদের কাছে আল ইয়াসিন রকেটের আঘাতে দুটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। একই এলাকায় কাসাম ঘোল স্নাইপার রাইফেলের গুলিতে নিহত হয়েছে এক সেনা। জাবালিয়া শরণার্থী শিবিরের হাবুব বিল্ডিংয়ের কাছে একদল সেনাকে বুবি ট্র্যাপের ফাঁদে ফেলা হয়। তাদের কাছেই ঘটানো হয় বিস্ফোরণ। এছাড়া একটি টানেলের মুখের কাছে রাদিয়া বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয় একদল সেনার ওপর। আল কাসাম আরও জানিয়েছে, জাবালিয়ার আবু জেইতুন স্কুলের কাছে একটি ট্যাঙ্কের ওপর হামলা হয়েছে। একই ধরনের আরেকটি হামলা হয়েছে আল বুরাই স্টেশন এলাকায়। কোনো উপায় না পেয়ে আবারও যুদ্ধবিরতি আলোচনা শুরু করার তোড়জোড় করছে ইসরায়েল। তবে হামাস নেতা ওসামা হামদান বলেছেন, ইসরায়েলের সাথে নতুন করে আর কোনো যুদ্ধবিরতি আলোচনার প্রয়োজন নেই। ইসরায়েলি গণমাধ্যমে যখন নতুন করে আলোচনা শুরুর সংবাদ আসতে শুরু করেছে তখনই তিনি এই মন্তব্য করেন। আল জাজিরা আরবি বিভাগকে দেওয়া টেলিফোন ইন্টারভিউতে হামাস নেতা হামদান বলেন, অবিলম্বে ইসরায়েলকে গাজা থেকে সব সেনা প্রত্যাহার করতে হবে এবং সব ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে। হামাস ইতোমধ্যেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের নতুন করে কোনো আলোচনার দরকার নেই। নতুন করে কোনো প্রস্তাব দেওয়া হলেও ইসরায়েল সেটি গ্রহণ করবে এমন কোনো নিশ্চয়তা নেই। যদি যথাযথ কোনো নিশ্চয়তা না দেওয়া হয় এর অর্থ ইসরায়েলকে আগ্রাসন চালাতে আরও সময় দেওয়া। চলতি মাসের শুরুতে মিশর ও কাতারের প্রস্তাবিত একটি যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দিয়েছিল হামাস। তবে ইসরায়েল সেই প্রস্তাবে রাজি হয়নি। শনিবার ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজা থেকে বন্দীদের ছাড়িয়ে আনতে নতুন করে আলোচনা শুরু করতে চায় ইহুদিবাদী সরকার। প্যারিসে মধ্যস্থতাকারীদের সাথে ইসরায়েলি কর্মকর্তাদের একটি বৈঠকের পর বিষয়টি প্রকাশ্যে এসেছে। রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা প্রধান ডেভিড বার্নিয়া মধ্যস্থতাকারীদের সাথে নতুন করে আলোচনার কাঠামোতে সম্মত হয়েছেন। সিআইএ প্রধান বিল বার্নস ও কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সাথে আলোচনায় বসতে চান তিনি। হামাস শুরু থেকেই বলছে, স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া তারা কোনো জিম্মিকে মুক্তি দেবে না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চাইছে কয়েক সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির অধীনে হামাসের কাছ থেকে ইসরায়েলি নাগরিকদের ছাড়িয়ে নিতে।
হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তি, আগাম নির্বাচন ও সরকারের পদত্যাগের দাবিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। শনিবারের ওই বিক্ষোভে অংশ নিয়েছেন লক্ষাধিক মানুষ। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বিক্ষোভ থেকে কিছু লোককে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানী তেল আবিবের বাইরেও জেরুজালেম, হাইফা, কায়সারিয়া ও রেহবত শহরে বিক্ষোভ হয়েছে। তেল আবিবের ডেমোক্রেসি স্কোয়ারের পাশাপাশি বিক্ষোভ হয়েছে হোস্টেজ স্কোয়ারেও। হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের পরিবারের সদস্যরা হোস্টেজ স্কোয়ারে বিক্ষোভ করেন। বিক্ষোভের পর বন্দীদের পরিবারের সদস্যরা সাংবাদিকদের সাথে কথা বলেন। সেখানে গাজায় বন্দী থাকা এক নাগরিকের মা বলেন, আমাদের সবার বোঝা উচিত যে যুদ্ধবিরতি চুক্তির জন্য শর্ত বদল হয়নি। যুদ্ধ না থামালে কোনো চুক্তি হবে না। তিনি বলেন, সরকার এখনো কোনো চুক্তি করতে চাইছে না, কিন্তু তারা একসময় বন্দীদের মুক্তি ছাড়াই যুদ্ধ থামাতে বাধ্য হবে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ডেমোক্রেসি স্কোয়ারের বিক্ষোভে বিরোধী মতের রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দিয়েছেন। তারা সবাই অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি চুক্তি করে বন্দীদের মুক্তির দাবি জানান। জেরুজালেমে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনের বাইরে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ নাগরিকরা। তারা নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।